হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ, এই অধ্যায় থেকে আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু আলোচনা করব। আর যারা যারা এখনো দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলি করনি, তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো যে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নামে একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাস আমি করিয়েছি, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ের। তাহলে সেই দ্বিতীয় অধ্যায়ের ক্লাসগুলি করো, আর প্লাস আমি এখন যে এমসিকিউ কোশ্চেন তোমাদের প্রোভাইড করব, তৈরি করে নিয়ে এসেছি, সেটা তোমরা আর কি প্র্যাকটিস করো। তাহলে আশা করি তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে সমস্ত উত্তর করতে পারবে পরীক্ষায়, ঠিক আছে। আর এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 8টি এমসিকিউ থাকবে, মনে রাখবে যে 8টি এমসিকিউ তোমাদের 8ই কিন্তু পেতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে, ঠিক আছে। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার যাতে পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ না হয়, আর কি তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়, পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন দেখো যে কোন তারিখটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। তাহলে মনে রাখবে 24শে অক্টোবর। যেহেতু 24শে অক্টোবর 1945 সালেই এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, তার জন্য সেই 24শে অক্টোবর দিনটিকেই আমরা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে আর কি পালন করি, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো। তাহলে দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ যে সংস্থাটি আছে বর্তমানে, এর আগেও কিন্তু আরেকটা সংস্থা গঠিত হয়েছিল, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল। আর সেটার নাম কি? সেই পূর্ববর্তী সংস্থাটির নাম হচ্ছে জাতিসংঘ, যাকে ইংরেজিতে বলে লিগ অব নেশন। কিন্তু এই লিগ অব নেশন বা জাতিসংঘ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি, তার জন্য এখন আর এর অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ নামকরণটি করেন কে। তাহলে এই যে সম্মিলিত জাতিপুঞ্জ, এই নামকরণটি করেন হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস, এই নামকরণটি করেছিলেন। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে। তাহলে মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান, তার নামই হচ্ছে সনদ, আর সেটা গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে। মনে রাখবে সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপরে কোশ্চেন দেখো যে সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয়। তাহলে উত্তর হবে 1945 খ্রিস্টাব্দের 25 এপ্রিল থেকে 26শে জুন। মনে রাখবে 25 এপ্রিল থেকে 26শে জুন 1945 সালের। তারপরে নেক্সট কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি। তাহলে আমি একটু কি বললাম যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান কি? সংবিধান হচ্ছে একটা আইনের নথি। সম্মিলিত জাতিপুঞ্জ, যার মধ্যে 193টি দেশ আছে, এত বড় একটা সংগঠন, এটা পরিচালনা করার জন্য নিয়ম কানুন তো দরকার। তাহলে সেই নিয়ম কানুন যেই নথিতে লেখা আছে সেটাই হচ্ছে সংবিধান। যেমন আমাদের দেশেরও সংবিধান আছে, ঠিক তেমনও আর কি আমাদের দেশ পরিচালনা করার জন্য যেমন সংবিধান আছে, ঠিক তেমনই এই যে আন্তর্জাতিক একটা সংগঠন, আন্তর্জাতিক যেটা সংগঠন যার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, এরও কিন্তু সংবিধান আছে যার নাম হচ্ছে সনদ। নামটা মনে রাখবে, বা ইংরেজিতে বললে ইউএন চার্টার। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট ধারা আছে কয়টি। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ, আর সেই সনদের মধ্যে কতগুলি ধারা আছে। তাহলে মনে রাখবে 111টি। 111টি ধারা, অর্থাৎ 111টি আর্টিকেলস কিন্তু আছে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট অধ্যায় আছে কয়টি। তাহলে মনে রাখবে 19টি। যেমন ভারতের সংবিধানের মধ্যেও কিন্তু 25টি অধ্যায় আছে বর্তমানে, আর প্রত্যেক অধ্যায়ের মধ্যে কিছু কিছু আর্টিকেল থাকে। ঠিক তেমন সম্মিলিত জাতিপুঞ্জেরও কিন্তু যে সংবিধান, যার নাম সনদ, তার মধ্যে 19টি অধ্যায় আছে, আর সেই 19টি অধ্যায়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে কিছু কিছু করে আর্টিকেল আছে। এমন টোটাল 111টি আর্টিকেল অর্থাৎ ধারা আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়। তাহলে উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। তাহলে মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার, সেটা নিউ ইয়র্কে অবস্থিত, আমেরিকার নিউ ইয়র্কে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সূচনাকালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা ছিল।
তাহলে উত্তর হচ্ছে 51। ঠিক আছে, আর 51তম যে রাষ্ট্র তার নাম হচ্ছে পোল্যান্ড। ঠিক আছে, পোল্যান্ড পরে যোগ দেয়, এখানে পোল্যান্ডকেও ধরা হয় ফাউন্ডিং মেম্বার হিসেবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো, তাহলে উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। সবার শেষে যেই দেশটি এই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ গ্রহণ করেন সেই দেশটির নাম হচ্ছে দক্ষিণ সুদান, অর্থাৎ সাউথ সুদান, যেটা আফ্রিকার একটা দেশ। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নামটা। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 1 নং ধারায় উদ্দেশ্য সমূহের সংখ্যা কয়টি? তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ, আর সেই সনদের 1 নং যে ধারা আছে, 1 নং যে আর্টিকেল আছে, সেই আর্টিকেলে বা ধারায় উদ্দেশ্য সমূহের সংখ্যা কয়টি? তাহলে উত্তর হচ্ছে 4টি। যারা ক্লাস করেছো তারা কিন্তু এই সবগুলি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি করেছি যে 4টি টোটাল উদ্দেশ্য আছে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নং ধারায় নীতির সংখ্যা কয়টি? তাহলে এটাও আমি পড়েছিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের 2 নং ধারায় নীতির সংখ্যা হচ্ছে, উত্তর হবে 60টি। 60টি টোটাল নীতি আছে। তারপরে কোশ্চেন দেখো, যে বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 193। মনে রাখবে যে সম্মিলিত জাতিপুঞ্জের যতজন সদস্য সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা যত, সাধারণ সভারও সদস্য সংখ্যা ততই হবে। ঠিক আছে, সাধারণ সভা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি বিভাগের মধ্যে একটা বিভাগ। মনে রাখবে, তাহলে এই বিভাগটির মধ্যে 193টি সদস্য রাষ্ট্র আছে। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, তাহলে উত্তর হচ্ছে সাধারণ সভা। তাহলে যদি কোশ্চেন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা কাকে বলা হয়, তাহলে এই অর্ধ আইনসভা এই সাধারণ সভাকেই কিন্তু বলা হয়, জেনারেল অ্যাসেম্বলিকে। আবার বিশ্ব পার্লামেন্টও বলা হয় এই সাধারণ সভাকে, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো, যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে মনে রাখবে 1950 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। তারপরে কোশ্চেন দেখো, যে সাধারণ সভার সভাপতির কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে উত্তর হচ্ছে 1 বছর। সাধারণ সভার মধ্যে একজন সভাপতি থাকে, অর্থাৎ যে সভা পরিচালনা করে তাকেই সভাপতি বলে। তাহলে সাধারণ সভার মধ্যে যে সভাপতি থাকে তার কার্যকালের মেয়াদ হচ্ছে 1 বছর। 1 বছর পর পর সভাপতি চেঞ্জ হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে সাধারণ সভার অধিবেশন বসে প্রতি বছর কোন মাসে? তাহলে মনে রাখবে যে প্রত্যেক বছর সাধারণ সভার যে অধিবেশন সেটা বসে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। 3য় মঙ্গলবার এত আসে না পরীক্ষায়, কিন্তু মাসটা মনে রাখবে যে কোন মাসে বসে, সেপ্টেম্বর মাসে প্রত্যেক বছর। ঠিক আছে, 2025-এও বসবে, 2026-এও বসবে, এমন আর কি। ঠিক আছে, 2024-এও বসেছিল। তাহলে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার যদি তোমরা গুগলে সার্চ করো তখন পেয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো, যে সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্র অনধিক কতজন প্রতিনিধি পাঠাতে পারে? তাই মনে রাখবে 5 জন। সাধারণ সভার মধ্যে যে 193টি সদস্য রাষ্ট্র আছে তারা প্রত্যেকে, ধরো ভারতও কিন্তু সাধারণ সভার সদস্য, কারণ ভারত হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য। যারা সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য তারা অটোমেটিক্যালি সাধারণ সভারও সদস্য। তাহলে ভারত অর্থাৎ একটি দেশ, এখানে মধ্যে টোটাল 5 জন, অনধিক, সর্বাধিক আর কি 5 জন প্রতিনিধি পাঠাতে পারে, এর থেকে বেশি পাঠাতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো কত? তাহলে উত্তর হচ্ছে 15। তাহলে এই নিরাপত্তা পরিষদ হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটি বিভাগ, অর্থাৎ আরেকটি প্রিন্সিপাল অর্গান। টোটাল 6টি প্রিন্সিপাল অর্গান আছে সম্মিলিত জাতিপুঞ্জের, তার মধ্যে নিরাপত্তা পরিষদ হচ্ছে একটি। তাহলে এর মধ্যে টোটাল 15টি সদস্য রাষ্ট্র আছে। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কত? তাহলে উত্তর হচ্ছে 5। মনে রাখবে যে নিরাপত্তা পরিষদের মধ্যে টোটাল সদস্য হচ্ছে, অর্থাৎ মোট সদস্য 15, কিন্তু তার মধ্যে যদি কোশ্চেন আসে যে স্থায়ী সদস্য কতজন, উত্তর হবে 5। আর সেই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম মনে রাখবে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 5টি নাম কিন্তু মনে রাখবেই। তারপরে কোশ্চেন দেখো, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো, তাহলে নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য সংখ্যা সেটা হচ্ছে 10। টোটাল অর্থাৎ মোট 15 জন সদস্য এই নিরাপত্তা পরিষদ, তার মধ্যে 5 জন হচ্ছে স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। তারপরে কোশ্চেন দেখো, যে সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান তার নাম হচ্ছে সনদ, আর সেই সনদকে যদি সংশোধন করতে হয় অর্থাৎ কোনো সংবিধানের মধ্যে চেঞ্জ করতে হয়, তাহলে সেই চেঞ্জটা অর্থাৎ সেই সংশোধনটা কোন দুটি সংস্থা করে থাকে? তাহলে মনে রাখবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, যেমন ভারতের যে সংবিধান আছে আমাদের দেশে, সেই সংবিধানকে যদি চেঞ্জ করতে হয় তাহলে পার্লামেন্টের যে লোকসভা রাজ্যসভা আছে সেখানে আর কি বিল উত্থাপনের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয়। ঠিক তেমনি সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান আছে যার নাম সনদ, সেটা সংশোধন করে হচ্ছে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্য প্লাস আরও অস্থায়ী 4 জন সদস্যের সম্মতি তো চাই, তাছাড়া আর কি সাধারণ সভার 2/3 অর্থাৎ 2/3 সদস্যের ভোটের দ্বারা কিন্তু সংবিধান সংশোধন হয় সম্মিলিত জাতিপুঞ্জের, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত বছর? তাহলে উত্তর হচ্ছে 2 বছর। নিরাপত্তা পরিষদের মধ্যে 5টি থাকে স্থায়ী সদস্য দেশ, তারা তো পার্মানেন্ট স্থায়ী, আর যে বাকি 10 জন অস্থায়ী সদস্য থাকে তারা 2 বছরের জন্য নিযুক্ত হন। যেমন ভারত যদি নিরাপত্তা পরিষদের অস্থায়ী মেম্বার হয় অর্থাৎ অস্থায়ী সদস্য হয়, তাহলে 2 বছর পরে অন্য দেশ সেই জায়গায় আর কি সেই স্থানে নির্বাচিত হয়ে আসবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র, তাহলে ভেটো ক্ষমতা আছে কার? তাহলে উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নিরাপত্তা পরিষদের মধ্যে যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন, এই 5টি দেশের কাছে কিন্তু এই ভেটো ক্ষমতা আছে। আর এই ভেটো ক্ষমতা কি? এই ভেটো ক্ষমতা হচ্ছে অসম্মতি দানের ক্ষমতা। ঠিক আছে, অসম্মতি সূচক ভোট দানের যে ক্ষমতা, এটাই হচ্ছে ভেটো ক্ষমতা। কোনো প্রস্তাব যদি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়, তাহলে সেই প্রস্তাবের উপর যদি 5টি যে স্থায়ী সদস্য আছে নিরাপত্তা পরিষদের, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন, তার মধ্যে যদি একটি দেশও ভেটো ক্ষমতা প্রয়োগ করে, তার মানে সেটা হচ্ছে অসম্মতিসূচক ভোট, তাহলে সেই প্রস্তাবটা বাতিল হয়ে যাবে, সে তার উপর আর কোনো আলোচনাই হবে না, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে নিরাপত্তা পরিষদের সভাপতির কার্যকালের মেয়াদ, তাহলে উত্তর হচ্ছে 1 মাস। সাধারণ সভা যে আছে সেখানে যে সভাপতি থাকে তার কার্যকালের মেয়াদ 1 বছর, কিন্তু নিরাপত্তা পরিষদের যে সভাপতি আছে তার কার্যকালের মেয়াদ 1 মাস, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হচ্ছে 54 জন সদস্য কিন্তু অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এটা হচ্ছে আরেকটা আর কি বিভাগ সম্মিলিত জাতিপুঞ্জের। টোটাল 6টি বিভাগ, তার মধ্যে সাধারণ সভা সম্পর্কে এমসিকিউ শেষ, নিরাপত্তা পরিষদ সম্পর্কেও এমসিকিউ শেষ, এবার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে। তাহলে এই যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তার মধ্যে টোটাল 54 জন সদস্য থাকে। নেক্সট কোশ্চেন দেখো যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে মনে রাখবে 3 বছর। 3 বছর কিন্তু অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকাল। আর আরেকটা কোশ্চেন এসে যায় যে মনে রাখবে, যদি কোশ্চেন আসে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য প্রতি বছর অবসর গ্রহণ করে, তাহলে মনে রাখবে 18 জন সদস্য। বা এমন করে আসতে পারে যে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক যে পরিষদ আছে তার কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয়, তাহলে মনে রাখবে 1/3। 1/3 মানেই 18 জন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই যে আন্তর্জাতিক বিচারালয় অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হচ্ছে আরেকটা বিভাগ সম্মিলিত জাতিপুঞ্জের। 6টি বিভাগ, তার মধ্যে সাধারণ সভা থেকে কোশ্চেন শেষ, নিরাপত্তা পরিষদ সম্পর্কে কোশ্চেন আলোচনা করে ফেলেছি, তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকেও আলোচনা করে ফেলেছি। এবার আসবো আন্তর্জাতিক বিচারালয়। তাহলে এই যে আন্তর্জাতিক বিচারালয় তার সদর দপ্তর কোথায় অবস্থিত? তার উত্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। মনে রাখবে নেদারল্যান্ডের হেগ শহর। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয় কতজন বিচারপতি নিয়ে গঠিত? তাহলে এই যে আন্তর্জাতিক বিচারালয় আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার মধ্যে কতজন বিচারপতি থাকে? তাহলে মনে রাখবে 15 জন বিচারপতি থাকে। 15 জন বিচারপতি নিয়ে এই আন্তর্জাতিক বিচারালয় গঠিত। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর? তাহলে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক বিচারালয়, সেই যে তার মধ্যে যে বিচারপতিরা আছে তাদের কার্যকালের মেয়াদ মনে রাখবে 9 বছর। উত্তর হবে 9 বছর। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা, তাহলে উত্তর হবে 3টি ভাগে কিন্তু বিভক্ত
এই আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য প্রশাসনিক অধিকর্তা হলেন, তাহলে উত্তর হচ্ছে মহাসচিব। আমি 6টি বিভাগ সম্পর্কে আলোচনা করেছি সম্মিলিত জাতিপুঞ্জের: সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, অচি পরিষদ আর সচিবালয়। সে যে লাস্ট বিভাগটা সচিবালয়, সেই সচিবালয়ের মধ্যেই কিন্তু একজন মহাসচিব থাকে, আর সেই মহাসচিবই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের প্রশাসনিক, ঠিক আছে, মুখ্য প্রশাসনিক অধিকর্তা। এটা মনে রাখবে, মহাসচিব, যাকে ইংরেজিতে বলে সেক্রেটারি জেনারেল। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন, তাহলে উত্তর হচ্ছে আন্তোনিও গুতেরেস। মনে রাখবে, বর্তমানে যিনি আছেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল, তার নাম হচ্ছে আন্তোনিও গুতেরেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়, তাহলে উত্তর হচ্ছে মহাসচিবকে। মহাসচিবকেই কিন্তু রাষ্ট্রসংঘের দূত বলা হয়। এখানে রাষ্ট্রসংঘ কি? এই রাষ্ট্রসংঘ এই সম্মিলিত জাতিপুঞ্জকেই বলা হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন, তাহলে উত্তর হচ্ছে ট্রিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রথম মহাসচিব তার নাম ছিল কি? ট্রিগভিলি, এটা মনে রাখবে। আর বর্তমানে আন্তোনিও গুতেরেস। তারপরে কোশ্চেন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন, তাহলে উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা কর্তৃক। প্রথমে নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে যে এটাকে আর কি নিযুক্ত করা হোক মহাসচিব হিসেবে, তারপরে সাধারণ সভার মধ্যে ভোট হবে, আর ভোটের মাধ্যমে মহাসচিবকে নির্বাচিত করা হবে। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফ গঠিত হয় কত সালে, তাহলে উত্তর হচ্ছে 1946 সালে। মনে রাখবে, ইউনিসেফ, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এটি গঠিত হয় 1946 সালে। মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফের পুরো কথাটি হলো, তাহলে উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। মনে রাখবে যে ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে মনে রাখবে যে নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই ইউনিসেফের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফের কাজ হলো, তাহলে মনে রাখবে উত্তর হবে উপরোক্ত সবকটি। যে বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা করা, এটাও ইউনিসেফের কাজ। তারপরে ক্ষতিগ্রস্ত শিশু এবং পরিবারগুলিকে মানবিক সহায়তা প্রদান, এটাও ইউনিসেফের কাজ। তারপরে শিশুর অধিকার রক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তাহলে এই তিনটি, উপরোক্ত তিনটি কিন্তু ইউনিসেফের কাজ। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফের কার্যনির্বাহী পর্ষদ গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে, তাহলে মনে রাখবে 36 জন। টোটাল 36 জন সদস্য আছে ইউনিসেফের কার্যনির্বাহী পর্ষদে। তারপরে কোশ্চেন দেখো যে ইউনিসেফের বর্তমান কার্যনির্বাহী পরিচালক হলেন, তাহলে উত্তর হচ্ছে ক্যাথরিন রাসেল। এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ইউনিসেফের বর্তমান কার্যনির্বাহী পরিচালক হচ্ছেন ক্যাথরিন রাসেল। তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কো, এবার ইউনেস্কোর পুরো কথাটি হলো, তাহলে উত্তর হচ্ছে দেখো যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কোর ফুল ফর্ম কি? যে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তারপরে কোশ্চেন দেখো যে কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়, তাহলে মনে রাখবে 1945 সালে, ঠিক আছে। 1945 সালে এই যে ইউনেস্কো, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো যে ইউনেস্কোর সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তাহলে উত্তর হচ্ছে প্যারিসে। ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু এই ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো যে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ কাজ হলো, তাহলে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ কাজ কি, তাহলে উত্তর হবে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন, ঠিক আছে। বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সাধন, এটা হচ্ছে ইউনেস্কোর একটি কাজ। আর উপরের গুলি কিন্তু একটিও উত্তর হবে না। বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা করা, এটা তো ইউনিসেফের কাজ। তারপরে ক্ষতিগ্রস্ত শিশু ও পরিবারগুলিকে মানবিক সহায়তা প্রদান, এগুলিও তো ইউনিসেফের কাজ। শিশু সম্পর্কিত, শিশুদের কল্যাণ সাধন সম্পর্কিত যে কাজগুলি, এটা ইউনিসেফ করে থাকে। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড নামেই আছে সম্মিলিত জাতিপুঞ্জের চিলড্রেন্স ফান্ড, মানে শিশু তহবিল। তারপরে কোশ্চেন দেখো যে WHO কত সালে প্রতিষ্ঠা হয়। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বাংলায় বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা কত সালে গঠিত হয়, তাহলে মনে রাখবে 1948 সালে, ঠিক আছে।
আর তারিখটাও মনে রাখবে যে 7 এপ্রিল। তারপরে কোশ্চেন দেখো যে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এই যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। মনে রাখবে নামটা, জেনেভায় কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা স্পেশালাইজড এজেন্সি বা একটা বিশেষ সংস্থা এর সদর দপ্তর অবস্থিত। এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতেই পারে। তারপরে কোশ্চেন দেখো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন, তাহলে উত্তর হচ্ছে টেড্রোস আধামন। মনে রাখবে টেড্রোস আধামন হচ্ছে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তারপরে কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কোন তারিখে পালিত হয়? তাহলে মনে রাখবে 7 এপ্রিল। কেন এই 7ই এপ্রিল আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস পালন করি? কারণ এই যে 7ই এপ্রিল 1948 সালে এই WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু 7 এপ্রিল 1948 সালে এই WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠিত হয়েছিল, তার জন্য এই 7 এপ্রিল আমরা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য সংখ্যা হলো, তাহলে উত্তর হবে 194। 194টি দেশ এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য। তারপরে কোশ্চেন দেখো যে কোন সম্মেলনে দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে IBRD আর একটা হচ্ছে IMF প্রতিষ্ঠিত হয়? তাহলে মনে রাখবে উত্তর হবে ব্রিটেন উডস সম্মেলনে। ঠিক আছে, এই ব্রিটেন উডস সম্মেলনে কিন্তু IBRD আর IMF, IBRD অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আর IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটি যে অর্থনৈতিক প্রতিষ্ঠান এটা কিন্তু এই সম্মেলনে প্রতিষ্ঠিত হয়। এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটেন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তাহলে উত্তর হবে 1944 খ্রিস্টাব্দের 1 টু 22 জুলাই। ঠিক আছে, 1944 খ্রিস্টাব্দের 1 থেকে 22 জুলাইয়ের মধ্যে কিন্তু এই ব্রিটেন উডস সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? আমেরিকা দেশের, আমেরিকা নামে যে দেশটি আছে সেই দেশের একটি রাজ্য আছে নিউ হ্যাম্পশায়ার, আর সেই নিউ হ্যাম্পশায়ার রাজ্যের মধ্যে একটি শহর আছে যে শহরটির নাম হচ্ছে কি ব্রিটেন উডস। তাহলে সেই শহরের মধ্যে এই সম্মেলনটা হয়েছিল, তার জন্য এটার নাম হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত তারিখে হয় আর কত খ্রিস্টাব্দে? মনে রাখবে 1944 খ্রিস্টাব্দ 1 থেকে 22 জুলাই। তারপরে কোশ্চেন দেখো যে ব্রিটেন উডস সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, তার উত্তর হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার একটি রূপরেখা তৈরি। এর যে উদ্দেশ্য ছিল এই ব্রিটেন উডস সম্মেলনের উদ্দেশ্যটা কি? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আর কি আন্তর্জাতিক যে অর্থনৈতিক ব্যবস্থা তার একটা রূপরেখা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা সম্মেলন হয়। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে বিশ্ব ব্যাংকের মোট সদস্য সংখ্যা হলো কত? তাহলে উত্তর হচ্ছে 189। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক যে আছে বিশ্ব ব্যাংক তার মধ্যে 189টি দেশ কিন্তু তার সদস্য, এটা মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান সভাপতি হলেন কে? তাহলে মনে রাখবে যে অজয় বাঙ্গা। বর্তমানে অজয় বাঙ্গা কিন্তু এই বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান সভাপতির নাম। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবে ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। ডিসি হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মনে রাখবে। তাহলে এই যে ওয়াশিংটন ডিসি, এখানেই কিন্তু বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই দুটিরই কিন্তু সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, মনে রাখবে। তারপরে কোশ্চেন দেখো যে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অর্থ ভান্ডার প্রতিষ্ঠিত হয়, তাহলে মনে রাখবে 1945 সালের 27শে ডিসেম্বর। 1945 সালের 27শে ডিসেম্বর কিন্তু এই আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদস্য সংখ্যা হলো, তার উত্তর হচ্ছে 119। 119টি দেশ কিন্তু বর্তমানে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের সদস্য। আর লাস্ট কোশ্চেন দেখো আজকের যে এক পাশে লেখা আছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আরেক পাশে সদর দপ্তর, তাহলে এই স্তম্ভটা মেলাও। তাহলে উত্তর কোনটা হবে? এটার অপশন হবে বি। বি ঠিক হবে যে প্রথমটার সঙ্গে মিলবে হচ্ছে বি নম্বর, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর হচ্ছে বি নম্বর নিউ ইয়র্ক হবে। তারপরে আন্তর্জাতিক বিচারালয় এর সদর দপ্তর হবে এ নম্বর অপশন হেগ শহরে। তারপরে 3 নম্বর যে আছে ইউনেস্কো, এই ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস শহরে, ডি নম্বর মিলবে।
আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটার সঙ্গে মিলবে সি নম্বর অপশন জেনেভা। তাহলে এই যে সদর দপ্তর, কার সদর দপ্তর কোথায় অবস্থিত, এগুলি কিন্তু মনে রাখবে। তাহলে এই ছিল আজকের দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলি তোমরা কিন্তু সবগুলি ভালো করে রেডি করে রাখো। আর আমি যেই ক্লাসগুলি করেছি সেটা করো, প্লাস এই কোশ্চেনগুলি করো। আর তোমরা অন্যান্য যে বই বের হয় যেমন সম্রাট এক্সক্লুসিভ, এমন অনেক যেখানে পরে সাতটার অনুশীলনী, এগুলি সলভ করো। তাহলে 8 পাওয়া থেকে এই অধ্যায় থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তাহলে আমি এই অধ্যায়ের উপর মক টেস্টও নিয়ে নেব। তাহলে আমরা মক টেস্ট নেওয়ার পরে তোমাদের তৃতীয় অধ্যায়টি শুরু করে দেবো, ঠিক আছে। তাহলে আজকের এমসিকিউ প্রশ্ন উত্তরের যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।